মনীষ তার দুই বোন রিয়া এবং অন্তরার সঙ্গে বাস করে। ছোটবেলা থেকে মনীষ তার দুই বোনকে খুবই আদর যত্নে মানুষ করেছে। তাদের জীবনে অর্থকষ্ট থাকলেও তাদের ভাই কখনো দুই বোনকে অর্থের অভাব বুঝতে দেয়নি। ছোটবেলায় ভাই এবং দুই বোনের মধ্যে ভীষণ মিলমিশ থাকে, কিন্তু দুই বোন যতই বড় হয়ে ওঠে ততই তারা ভিন্ন ভিন্ন রকমের হয়। রিয়া দেখতে ভীষণই সুন্দর এবং তার গায়ের রং ফর্সা হওয়ায় তার অহংকারে মাটিতে পা পড়ে না। সেই কারণে সে সবসময় কালো এবং খারাপ দেখতে অন্তরাকে ছোট করে, কিন্তু অন্তরা তাতে কখনো খারাপ মনে করে না। একদিন মনীষ মাহিনা পেলে তার দুই বোনের জন্য উপহার কিনে নিয়ে আসে। রিয়া, এই দেখ, আমি তোর জন্য একটা সুন্দর লাল কালারের সালোয়ার স্যুট কিনে নিয়ে এসেছি। তোর গায়ের রং ফর্সা তো, তাই তোকে লাল কালারের জামাটা খুব সুন্দর লাগবে। যা, এটা পরে আয়। ছি, জামাটা কি বাজে দেখতে। এরকম ড্রেস কেউ পরে নাকি? মনে হচ্ছে তুই কম দাম দিয়ে ফুটপাত থেকে এই সালোয়ার স্যুটগুলো কিনে এনেছিস। আমি কিছুতে এই জামা পরবো না। তুই বরং আমাকে 2000 টাকা দে, আমি সেই টাকা দিয়ে শপিং মল থেকে বন্ধুদের সঙ্গে গিয়ে শপিং করে নেব। রিয়ার এমন কথা শুনে মনীষের খুবই খারাপ লাগে, কারণ সে তার বোনের মুখ থেকে এরকম কথা প্রত্যাশা করতে পারে না। তাই সে নিজের খুবই যৎসামান্য মাইনে থেকে 2000 টাকা নিয়ে রিয়ার হাতে ধরিয়ে দেয়, একমাত্র যাতে তার বোন খুশি হয় সেই কারণে। অন্যদিকে মনীষ যখন অন্তরার হাতে সালোয়ার স্যুট তুলে দেয় তখন সে ভীষণ পরিমাণে খুশি হয়। আর সেই মুহূর্তে অন্তরা সালোয়ার স্যুট পরে নিজেকে আয়নায় দেখতে শুরু করে। এখানে দুই বোনের মধ্যে ব্যবহারের পার্থক্য লক্ষ্য করা যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন, দাদা, আমি কলেজ পাশ করে গেছি। আমি কিছুতেই আর এই গরিব ঘরে বাস করতে পারবো না, কারণ আমার জীবনে এখন চাহিদা অনেক বেড়ে গেছে, আর তুই আমার চাহিদা মেটানোর মতো সেরকম টাকা ইনকাম করতেও পারিস না। সেই কারণে আমি ভেবেছি আমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করব। এ বাবা, এ আবার কেমন কথা রিয়া? অন্তরা তোর থেকে বয়সে বড়, সুতরাং বড় বোনের বিয়ে না দিয়ে আমি কিছুতেই ছোট বোনের বিয়ে দিতে পারবো না। আগে একটা ভালো সম্বন্ধ দেখে অন্তরার বিয়ে দিয়ে দিই, তারপর না হয় আমি তোর বিয়ে ঠিক দিয়ে দেবো, বুঝেছিস? কি, তুই কি দিবা স্বপ্ন দেখছিস? অন্তরা দিদিকে যা খারাপ দেখতে আর ওর গায়ের রং যা কালো, ওর জন্য তুই প্রদীপ নিয়ে ছেলে খুঁজতে বেরোলেও কোনো ভালো ছেলে পাবি না। সুতরাং আমি ওর বিয়ে হওয়ার জন্য অপেক্ষা করতে পারবো না। না হলে আমাকে বুড়ো বয়স পর্যন্ত আইবুড়ো থেকে এই গরিব বাপের বাড়িতেই বসে থাকতে হবে। কলেজে আমার এক বড়লোক বন্ধু রাজ আমাকে প্রপোজ করেছে, কিছুদিনের মধ্যেই আমি ওকে বিয়ে করে নেব। এই বলে রিয়া সেখান থেকে চলে যায়। রিয়ার কথা শুনে মনীষ মনে মনে খুবই দুঃখ পায়, কিন্তু সে উঠে পড়ে উদ্যোগ নেয় যে অন্তরের জন্য সে ভালো ছেলের সম্বন্ধ দেখবে। সেই কারণে মনীষ শহরের বিভিন্ন ঘটকের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। সকলে অন্তরার কালো প্রতিচ্ছবি দেখে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। আর যে কটা ছেলে অন্তরাকে দেখতে বাড়িতে আসে তারা ফর্সা রিয়াকেই পছন্দ করে, তাই অন্তরার বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। অন্যদিকে রিয়া নিজে নিজেই রাজের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। রাজ, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে তুমি বিয়েতে আমাকে একটা সুন্দর দামি লেহেঙ্গা আর অনেক দামি দামি সোনা গহনা গিফট করবে। তাই যখন তোমার বাবা মা আমাকে দেখতে আসবে তখন ওনাদের হাতে আমার গিফটগুলো কিন্তু পাঠিয়ে দেবে। তুমি চিন্তা করো না রিয়া, আমি শহরের অনেক বড় ডিজাইনারের কাছে তোমার জন্য লেহেঙ্গা বানানোর অর্ডার দিয়ে দিয়েছি, আর বড় বড় সোনার দোকানে গহনাও দেখে এসেছি। আমি আমার মা বাবার হাতে সবকিছু পাঠিয়ে দেবো। এই কথা শুনে রিয়া একেবারে আহ্লাদে আটখানা। সে ভালো ভালো জামা কাপড় এবং গহনা উপহার পাবে বলে একেবারে গদগদ হয়ে ওঠে। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। মনীষ অনেক কষ্ট করে অন্তরের সঙ্গে গরিব ঘরের এক ছেলে প্রিয়তোষের বিয়ে ঠিক করে। প্রিয়তোষ এবং তার বাড়ির লোকের মন অনেক উদার ছিল, তারা কখনোই মানুষকে গায়ের রং দিয়ে বিচার করত না। তাই অন্তরাকে দেখা মাত্রই তাদের ভীষণ পরিমাণে পছন্দ হয়। পছন্দ হওয়ার কারণ ছিল অন্তরার ভালো ব্যবহার। দাদা, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমাদের তো সেরকম অর্থবল নেই, সেই জন্যই বিয়েতে পড়ার জন্য আমরা অন্তরাকে দামি জামা কাপড় বা গহনা দিতে পারবো না। আপনি দয়া করে কিছু মনে করবেন না। না না ভাই, ঠিক আছে, তোমাদের বিয়ে হয়ে গেলে এতেই আমার শান্তি। এভাবে ফর্সা এবং কালো দুই বোনের বিয়ে ঠিক হয়। মনীষ দুই বোনের বিয়ে দেওয়ার জন্য কষ্ট করে হলেও টাকা জোগাড় করতে শুরু করে। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। একদিন রাজের বাবা মা দামি দামি গহনা গাটি এবং সুন্দর সুন্দর শাড়ি ও লেহেঙ্গা নিয়ে রিয়াকে দেখতে আসে। এই সমস্ত জিনিসপত্র দেখে রিয়ার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, কারণ এত দামি দামি জিনিসপত্র সে আগে কখনো চোখেই দেখেনি।
রিয়া, তোমার মতো বৌমা আমার বাড়িতে যাবে সেই জন্য কিন্তু আমি ভীষণ খুশি, কারণ আমার ছেলে লাখে একটা মেয়েকে নিজের বউ হিসেবে বেছে নিয়েছে। আর তোমার মতো সুন্দরী বউ হিসেবে পাওয়া, মেয়ে বউ হিসেবে পাওয়া সত্যি আমাদের ভাগ্যের ব্যাপার। তাই আমাদের যা টাকা পয়সা আছে সেই দিয়েই তোমাকে আমরা গহনা আর শাড়িতে ভরিয়ে দেব। সেই সময় অন্তরা মুখ কালো করে দাঁড়িয়ে থাকে, কারণ বিয়েতে পরার জন্য তার কাছে ভালো কোনো শাড়ি থাকে না, আর নাইবা গয়নাগাটি থাকে। মনীষ বড় বোনের মুখের দিকে তাকিয়ে কষ্ট পায়, কিন্তু রিয়া মনে মনে খুবই খুশি ছিল। তুই আবার আমার এই দামি দামি গহনা আর লেহেঙ্গার দিকে নজর দিস না যেন। অবশ্য তোকে এসব কিছু পরলে মানাবে না, মনে হবে যেন বাদর গলায় মুক্তোর মালা ঝুলিয়েছে। তোর বর যা গরিব, তোকে এত দামি দামি জিনিসপত্র কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই। তুই ভুলেও কিন্তু আমার জিনিসে হাত দিবি না বলে দিলাম। না রে বোন, বিয়েতে তুই যদি দামি দামি ড্রেস আর গহনা পেয়ে খুশি হোস, তাহলে তোর খুশিতেই আমি খুশি। আমি তোর কোনো কিছুতেই কোনো রকম ভাবে লোভ দেব না। মনীষ তার দুই বোনের কথা শুনতে পায়, তাই সে সেদিনকে বাজার থেকে অন্তরের জন্য একটা কম দামি লাল শাড়ি এবং সিটি গোল্ডের গহনা কিনে নিয়ে আসে। তার সঙ্গে বিয়েতে সাজার জন্য কম দামি লিপস্টিক এবং অন্যান্য কয়েকটা মেকআপ প্রোডাক্টও নিয়ে আসে। এই নে, বিয়ের দিন তুই এগুলো পড়িস কেমন? তোর গরিব ভাইয়ের এইটুখানি তো ক্ষমতা আছেই। আমার কাছে যদি রাজের মতো বেশি টাকা থাকতো তাহলে আমি তোকে আরো অনেক দামি দামি জিনিস কিনে দিয়ে ভরিয়ে দিতাম, কিন্তু রিয়ার কথাই তোকে এত কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগছে। দাদা, এই লাল শাড়ি আর সিটি গোল্ডের গহনাগুলো খুব সুন্দর। বিয়ের দিন এগুলো পরলে আমাকে খুব সুন্দর লাগবে। আর দাদা, তুই একদম দারিদ্রতার কারণে চোখের জল ফেলিস না। আমাদের বোন সুন্দর হওয়ায় ও আমাদের দুঃখ দারিদ্র্যের কথা ভুলে গেছে, কিন্তু আমরা দুজনে ভুলিনি যে আমরা কতটা কষ্ট করে বড় হয়েছি। আজ থেকে প্রায় 30 বছর আগে সুলোচনা এক ছেলের জন্ম দেয়। তার ঠিক 3 এবং 4 বছরের মাথায় সুলোচনার কোলে দুজন মেয়ে জন্মগ্রহণ করে। যখন রিয়া জন্মগ্রহণ করে তখন সে অপুষ্টির শিকার হয়ে ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু চিকিৎসা করানোর জন্য তাদের কাছে কোনো টাকা থাকে না। মনীষ, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচতে পারবো না রে বাবা। তাই আমি তোর দুই বোনের দায়িত্ব তোর উপরে দিয়ে গেলাম। তুই কখনো এদেরকে ছেড়ে চলে যাস না, সবসময় ওদের খেয়াল রাখিস। তোর দুই বোনের যেন কোনো কিছুর অভাব না হয়। মনীষ তার দুই বোনকে কোলে নিয়ে কান্নাকাটি করতে থাকে। ঠিক এমন সময় সুলোচনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা, কথা বলো মা, তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না। তোমাকে ছাড়া আমরা 3 জন কোথায় যাবো মা? আমরা 3 জন কোথায় যাবো? মনীষ কান্নাকাটি করলেও তার মা আর ফিরে আসে না। নিজের মায়ের শেষ কাজ সম্পন্ন করার জন্য মনীষের কাছে কোনো টাকাও থাকে না, তাই পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে সে অন্তিম কাজ সম্পন্ন করে। পরের দিনে সে কাজ জোগাড় করার জন্য দুই বোনকে কোলে করে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। মনীষ রেল স্টেশনে কুলির কাজ করে দুই বোনকে পড়ালেখা শেখায় এবং নিজেদের অন্ন সংস্থান করে। ধীরে ধীরে তারা 3 জনেই বড় হয়ে ওঠে। মনীষ একটা প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার পর কোনো মতে একটা কুড়ে ঘরে 3 জনে বসবাস করতে শুরু করে। কবে যে আমার বিয়ে হবে, আমি এই কুড়ে ঘর থেকে বেরোতে পারলে বাঁচি। আমার কতদিনের স্বপ্ন বিয়ের সময় পুরো হিরোইনদের মতো লেহেঙ্গা পরবো আর গহনা কাটি পরবো, কিন্তু আমার গরিব দাদা তো আমাকে কিছুই দিতে পারবে না মনে হচ্ছে। তুই এরকম করে কেন বলছিস রে বোন? দাদা আমাদের জন্য অনেক কিছু করেছে, আর বিয়ের সময়ও দাদা নিশ্চয়ই আমাদেরকে ভালো ভালোই জিনিস দেবে। আচ্ছা, তুই এখন এসব কথা ছাড় তো, চল আমার সঙ্গে গিয়ে রান্না করবি। চল। আমার রান্না বান্না করতে বয়েই গেছে, কারণ এই উনুনের ধারে গেলে আমার গায়ের রং কালো হয়ে যাবে। তাই তুই গিয়ে রান্না কর, তুই একাই কালো। তোর গায়ের রং যদি আরো কালো হয় তাহলে কোনো অসুবিধা হবে না। এসব কথা মনে পড়লে মনীষ এবং অন্তরার চোখে জল আসে। ছাড়, পুরোনো দিনের কথা মনে করে আর কি হবে? তোরা সুখে শান্তিতে সংসার কর, তাহলেই আমি খুশি। একবার তোদের বিয়ে হয়ে গেলে মায়ের দেওয়া দায়িত্ব থেকে আমি মুক্তি পাবো। এমন সময় তারা ভাই বোন দুজনেই তাদের মৃত মায়ের ছবির কাছে গিয়ে কান্নাকাটি করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। রিয়া এবং অন্তরার বিয়ের দিন চলে আসে। বিয়ের মণ্ডপে যাওয়ার আগে ফর্সা রিয়ার নিজের সুন্দর লেহেঙ্গা এবং দামি দামি গহনাগাটি পরে সেজে গুজে তৈরি হয়। তাকে দেখতে একেবারে পরীর মতো মনে হয়। অন্যদিকে কালো অন্তরা কোনো মতে একটা লাল শাড়ি পরে এবং সিটি গোল্ডের গহনা পরে বিয়ে করার জন্য তৈরি হয়। দুঃখের বিষয় একটাই, রিয়ার গায়ে লেহেঙ্গাটা ভীষণ পরিমাণে টাইট হয়, তবুও সে সেই লেহেঙ্গাটাই পরে থাকে। উফ, আমাকে দেখতে কি সুন্দর লাগছে। আর অন্তরা দি, তোকে দেখতে একদম বেকার লাগছে। নিশ্চয়ই আমার গরিব দাদা তোকে এরকম ফালতু শাড়ি কিনে দিয়েছে। অবশ্য শাড়ির বা কি দোষ আছে? তোর গায়ের রংটা তো কালো, তুই যাই পরবি তোকে তাতেই খারাপ লাগবে।
তুই অনেকদিন ধরে আমার দাদার নামে খারাপ খারাপ কথা বলছিস, আমি কিন্তু আর চুপচাপ সহ্য করতে পারবো না। তুই এমন করে বলছিস যেন দাদাটা শুধুমাত্র আমার, তোর কেউ নয়। তোর মনে নেই দাদা একসময় কতটা কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছে? এখন সুন্দর গায়ের রং আর টাকার অহংকারে তুই সবকিছু ভুলে গেলি। শোন, বিয়ের আগে হিংসার চোটে আমার সাথে ঝগড়া করিস না অন্তরাদি। আমাদের জন্য দাদা কষ্ট করেছে, তাতে আমি কি করব? নিজের প্রাণ দিয়ে দেব? যত সব ফালতু কথা। তোর মতো অকৃতজ্ঞ বোনের জন্য কিছু করাই উচিত নয়। ঈশ্বর তোকে শুধুমাত্র সুন্দর গায়ের রংটাই দিয়েছে, আর কোনো গুণ দেয়নি। রিয়া অন্তরার কোনো কথাতেই পাত্তা দেয় না। সে তার সুন্দর লেহেঙ্গা ধরে বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। তার সঙ্গে সঙ্গে অন্তরাও বিয়ের মণ্ডপে যায়। দুই বোনই বিয়ের মণ্ডপে বিয়ে করার জন্য বসবে এমন সময় রিয়ার টাইট লেহেঙ্গায় ভীষণ পরিমাণে চাপ পড়ে, আর সেই দামি লেহেঙ্গা পিঠ থেকে পুরো ফেটে যায়। এমন সময় বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই হো হো করে হেসে ওঠে। এই সিরিয়া, তোমার কোনো লজ্জা নেই? এই লেহেঙ্গাটা যখন তোমার গায়ে টাইট, তাহলে এটা পরতে গেলে কেন? দামি লেহেঙ্গা পরার এতই লোভ যে জামাটা এত টাইট দেখো পরে চলে এলে। আমি তোমাকে আমার লেহেঙ্গার মাপ বলে দিয়েছিলাম, কিন্তু তবুও তুমি ভুল মাপ দোকানে দিয়েছো। সেই কারণেই হয়তো লেহেঙ্গাটা আমার গায়ে টাইট হয়েছে। আর তোমাকে যাতে দ্বিতীয়বার বেশি টাকা খরচা করতে না হয়, তাই আমি কোনো মতে এই টাইট লেহেঙ্গাটা পরে নিয়েছিলাম। আমার অনেক টাকা আছে, তাই আমার খরচের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। এখন যেখান থেকে পারো কাপড় নিয়ে এসে নিজের গাটাকে ঢাকা দাও, তা নাহলে সবাই তোমাকে দেখে আরো হাসাহাসি করবে। এসব কথা শুনে রিয়া ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। ঠিক এমন সময় মনীষ আবার দোকানে গিয়ে নিজের বোনের জন্য কম দামি একটি শাড়ি নিয়ে আসে। অন্তরা তার দাদার কাছ থেকে সেই শাড়ি নিয়ে রিয়ার গায়ে জড়িয়ে দেয়। ফলে রিয়া অপমানের হাত থেকে রক্ষা পায়। নিজের দাদা এবং দিদির এরকম স্নেহ ভালোবাসা দেখে রিয়ার চোখে জল চলে আসে। আমাকে ক্ষমা করে দে তোরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু তোরা আমাকে এত ভালোবাসিস যে আজকে তোরাই আমার সম্মান রক্ষা করলি। আমার আর কোনো দামি ড্রেস কিংবা গহনাগাটির লোভ নেই। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস আর নিজেকে শুধরে নিয়েছিস, সেই দেখে আমি খুব খুশি। আর তোর সম্মান আমরা ছাড়া কি রক্ষা করবে? যতই তোর বর বড়লোক হোক না কেন, সবসময় আমি আর মনীষদা তোর পাশেই থাকবো। আর আমি চোখের জল ফেলতে পারছি না। এবার তোরা দয়া করে বিয়েটা কর আর আমাকেও মুক্তি দে, কারণ তোদের বিয়ের পর আমাকেও বিয়ে করতে হবে। এভাবে রিয়া এবং অন্তরার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর তারা দুই বোন মিলে নিজেদের দাদার জন্য সম্বন্ধ দেখতে থাকে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে মনীষের সঙ্গে একটা খুবই সুন্দর দেখতে মেয়ের বিয়ে হয়। এভাবেই তারা সকলে সুখে শান্তিতে নিজের নিজের মতো সংসার করতে থাকে। রুমকি মাত্র 2 মাস আগে বিয়ে করে তার শহুরে শ্বশুর বাড়িতে এসেছে। এর আগে রুমকির বাসস্থান ছিল প্রত্যন্ত এক গ্রামীণ অঞ্চলে। সেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুই রুমকি অত্যন্ত আনন্দ করে কাটাতো। শ্বশুর বাড়িতে আসার পরে রুমকি নিজের ছেলে মানুষগুলো অনেক কমিয়ে দিলেও তার প্রিয় ঋতু শীতকাল আসার উচ্ছ্বাসটা সে তার মন থেকে কমাতে পারে না। শহরে শীতকালে তেমন কোনো মজা নেই। না আছে সবাই মিলে একসঙ্গে মাঠে বসে আগুন পোহানো, আর না আছে খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়তে যাওয়া, আর নাইবা আছে সকালবেলা কুয়াশা ঘন রাস্তায় শিশির ভেজা ঘাসের উপর হেঁটে আনন্দ করা। আমাকে একটু কয়েকদিনের জন্য গ্রামে নিয়ে যাবে গো, অন্তত 2-3 দিনের জন্য। এই শীতকালটা একটুও গ্রামে না যেতে পারলে আমার শান্তি হবে না, জানো। আমার পক্ষে এখন ছুটি নেওয়া একদমই সম্ভব হবে না। এমনিতেই বিয়ের জন্য বেশ অনেকগুলো দিন ছুটি নিতে হয়েছে। এরকম ঘন ঘন ছুটি নিলে কাজটাই তো থাকবে না। আমার তো এভাবে বদ্ধ ঘরে বসে শীতকাল কাটানোর অভ্যাস নেই। সেই কারণেই বলছিলাম যদি অন্তত আমাকে 2 দিনের জন্য নিয়ে যেতে আমার খুব ভালো লাগতো। এটা নয় আমাদের বিয়ের প্রথম শীতকাল, তাই তোমার এত বাড়ি যাওয়ার ইচ্ছা করছে আমি মানছি। কিন্তু এর পরের শীতকালগুলো কি করবে? সেগুলো তো তোমাকে এই বদ্ধ ঘরের মধ্যেই কাটাতে হবে। কারণ প্রত্যেক বছর শীতকালে তোমাকে তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া আমার পক্ষে কতটা সম্ভব হবে সেটা তো আমি জানি না। তারা নিজেদের মধ্যে কথা বলছে এমন সময় পরাগের বোন পিয়ালি সেখানে চলে আসে। পিয়ালি রুমকিকে একেবারেই পছন্দ করে না। পিয়ালির ইচ্ছে ছিল তার প্রিয় বান্ধবী অনুষ্কার সঙ্গে তার দাদার বিয়েটা হোক, কিন্তু তাদের বাবা গ্রামে গিয়ে যে এত বড় অঘটন ঘটাবে এটা তারা কেউই বিশ্বাস করতে পারেনি। পরাগের বাবা চিন্ময় বাবু কাউকে কিছু না জানিয়েই রুমকি এবং পরাগের বিয়ে ঠিক করে বাড়ি ফিরে এসেছিল। আর সেই দিন থেকেই পিয়ালি রুমকিকে একেবারেই সহ্য করতে পারে না। তোমাদের গ্রামের লোকেরা এরকম নাটক করে বুঝি? না মানে শীত, গ্রীষ্ম, বর্ষা তো প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে, তাও সেগুলোর জন্য এত ঢং কিসের? ঢং নয় পিয়ালি, আমি সত্যিই মন থেকে চাই শীতের অন্তত 2 দিন গ্রামে গিয়ে মজা করতে। তুমিও চলো আমার সাথে, দেখবে খুব আনন্দ হবে। তারপর থেকে প্রত্যেক বছর তুমি গ্রামে যেতে চাইবে।
একেবারে যেতে চাইবো না, আর এখনো যেতে চাই না আমি। তুমি জানো না মা বাবার দুজনেরই শরীর খারাপ। তুমি এখন গ্রামে যেতে চাইলে আমি একা দুজনের খেয়াল রাখতে পারবো? তাহলে তুমি বোনের সাথে কথা বলে নাও, আমি আসি, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই বলে পরাগ সেখান থেকে চলে যায়। মাত্র 2 দিনের জন্য তুমি একটু বাবা মায়ের খেয়াল রাখতে পারবে না? মাত্র 2 দিন, সারা বছর তো আমিই দেখবো বলো। তোমার তো দেখছি গ্রামে যাওয়ার প্রচন্ড ইচ্ছা। ঠিক আছে, আমি তোমাকে গ্রামে যেতে দেব, কিন্তু তার জন্য আমি তোমাকে যা যা বলবো তোমাকে সেগুলোই করতে হবে। কোনো কাজে না করলেই তোমার গ্রামে যাওয়া ক্যান্সেল। পিয়ালির কথা শুনে রুমকি খুবই খুশি হয়ে যায়। সে পিয়ালির কথা মতো কাজ করতেও রাজি হয়। দেখতে দেখতে শীত যত জাঁকিয়ে বসে, রুমকির গ্রামে যাওয়ার ইচ্ছাও তত প্রবল হতে থাকে। সে পিয়ালির কাছে এসে তাকে গ্রামে নিয়ে যাওয়ার কথা বললেই হয়। পিয়ালি তার কথা এড়িয়ে যায়, আর না হয় তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এভাবেই বেশ কয়েকদিন কাটে। শীতে হু হু করে কাঁপতে কাঁপতেও রুমকিকে ঘরের সমস্ত কাজ সামলাতে হয়। কিন্তু তবুও সে পিয়ালিকে একবারও জিজ্ঞাসা করতে ভোলে না যে পিয়ালি তাকে দিয়ে আর কি কি কাজ করাতে চায়। একদিন পিয়ালির সঙ্গে দেখা করতে তার বান্ধবী অনুষ্কা তাদের বাড়িতে আসে। আরে বাবা, বলে দে না ওকে দিয়ে তুই কি করাতে চাস, তাহলে তো এভাবে আর তোর মাথা খেতে আসবে না। বল, তুই নিজে কোনো কাজও করাচ্ছিস না, আর ও সারাদিন এরকম ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আমি তো প্ল্যান করেছি এভাবেই গোটা শীতকালটা কাটিয়ে দেব। এটাই বাড়িতে ওর প্রথম শীতকাল। ও ভাবলো কি করে আমি ওকে গ্রামের বাড়িতে যেতে দেব? অতই সস্তা নাকি সবকিছু? তুইও যা বোকা। তুই যদি ওকে গ্রামে পাঠিয়ে দিস, তাহলে আমি, তুই, পরাগ, আমরা সবাই মিলে একসঙ্গে এই শীতকালটা এখানে মজা করে কাটাতে পারবো। পিকনিকেও তো যেতে পারবো। এটা অবশ্য তুই খারাপ বলিসনি। আমি তো চাই তোর সাথে থেকে আমার দাদা ওই গেয় ভূতটাকে ভুলে যাক। কিন্তু নতুন বউকে না নিয়ে কি দাদা আমাদের সঙ্গে পিকনিকে যেতে চাইবে? কেন চাইবে না? ওর বউ গ্রামের বাড়িতে ফুর্তি করবে, আর ও শহরে নিজের বাড়িতে থেকে পিকনিকে যেতে পারবে না। সেই কারণেই তো বলছি তুই তোর বৌদিকে ওদের গ্রামে পাঠিয়ে দে। পাঠাবো তো বটেই, কিন্তু তার আগে ওকে আরেকটু শহরের শীতকালের মজাটা দিই। আফটার অল এটা ওর শ্বশুর বাড়িতে প্রথম শীতকাল বলে কথা। এই বলেই তারা দুই বান্ধবী হাসাহাসি করতে থাকে। পিয়ালি কিভাবে রুমকিকে ফাঁদে ফেলবে সেই সব ছক তারা কষতে থাকে। পরের দিন সকালবেলা রুমকি সংসারের কাজ করছে, এমন সময় পিয়ালি সেখানে আসে। পিয়ালি সচরাচর রান্নাঘরের দিকে আসে না, কিন্তু সেদিন এত ভোর থাকতে পিয়ালি সেখানে এসেছে দেখে রুমকি বেশ অবাক হয়। দেখো, কাল রাতে আমি মায়ের সঙ্গে কথা বলেছি, আর আমি জানতে পেরেছি যে আমাদের বাড়িতে বেশ কিছু নিয়ম আছে। সেগুলো তখনই ব্যবহার করা হয় যখন কেউ পুরনো চলতে থাকা নিয়মগুলো ভাঙে, আর সেগুলোর কথা বলতেই আমি তোমার কাছে এলাম। কিন্তু আমি তো কোনো নিয়ম ভাঙিনি, তাহলে আমাকে বলতে এলে কেন? ভাঙনি তো কি হয়েছে, এবার তো ভাঙবে। বিয়ের প্রথম বছরই শীতকাল শ্বশুর বাড়িতে না কাটিয়ে তুমি তোমার গ্রামের বাড়িতে যেতে চাইছো। এর থেকে বড় নিয়ম ভাঙা আর কি হতে পারে? আচ্ছা, তাহলে বলো আমাকে কি করতে হবে। তোমরা যা বলবে আমি তাই করব। আমি ওই নিয়মগুলো মানতে কোনো ত্রুটি রাখবো না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ঠান্ডা জল দিয়ে ভালো করে সারা বাড়িটা ধোবে, তারপর মুছবে। গরম জলে স্নান করবে না তুমি, আর যতটা সম্ভব শীতের পোশাক না পরার চেষ্টা করবে। এইরকম চললে তো আমি আমার গ্রামের বাড়িতে যাওয়ার আগেই মারা যাব। বাকি সবকিছু আমি মেনে নিলাম, কিন্তু শীতের পোশাক কেন পরতে পারবো না আমি? সারাদিন তো রান্নাঘরেই থাকবে, আগুনের তাপে তো তোমার গরম লাগার কথা। এরপরেও তোমার শীতের পোশাক লাগবে, আর তোমার দোষ কাটানোর জন্যই তো এত কিছু করা হচ্ছে। এখনো তো আর একটা জিনিস তোমাকে বলাই হয়নি। এখনো কিছু বলা বাকি আছে? এরপরে আর কি করতে বাকি থাকতে পারে? আমি যে বললাম গরম জলে স্নান করবে না, তার জন্য কিন্তু তুমি আবার এটা বুঝে বসবে না যে তুমি বেলার দিকে রোদ মাথার উপর চললে তবেই স্নান করতে পারবে। সকালবেলা 5টার মধ্যেই তোমাকে স্নান সেরে ফেলতে হবে, তারপরে ঘরের বাকি কাজ করবে। মা বলে দিয়েছে রাতে জামা কাপড়ে ঘরের কোনো কাজে হাত দিতে পারবে না, তাহলে নাকি তোমার দোষ কাটবে না। আমি শুধু গ্রামে যাব বলে তোমরা আমার সাথে এরকম করছো? আমার কি নিজের বাড়িতে যেতে ইচ্ছা করতে পারে না? তুমি আমাকে যেগুলো বললে সেগুলো কি ঠিক? এটা তো এই বাড়িতে আমার প্রথম শীতকাল, সেখানেও আমাকে দিয়ে এত কিছু করাবে? প্রথম শীতকালেই তুমি বাপের বাড়িতে যেতে চাইছো বলেই তো এত কিছু করানো হচ্ছে। এই পদ্ধতির সব থেকে বড় নিয়ম হচ্ছে তুমি বাড়ির পুরুষ মানুষদের এই নিয়ম পদ্ধতির ব্যাপারে কিছু বলতে পারবে না। আর মা বলেছে মাকে বারবার গিয়ে বিরক্ত করবে না, যা জিজ্ঞাসা করার আমাকেই জিজ্ঞাসা করবে। এসব আমাকে কতদিনের জন্য করতে হবে? সমস্ত কাজ তোমাকে 7 দিন ধরে করতে হবে। 7 দিনের আগে ভেঙে গেলে আবার নতুন করে 7 দিনের জন্য করতে হবে।
রুমকি সত্যিই বুঝে উঠতে পারে না সে কি করবে, কিন্তু একবারে শীতকালে তার গ্রামে যাওয়ার জন্য তাকে যদি এসব কাজ করতেই হয় এবার সে তাতেও রাজি। পরের দিন সকাল থেকেই রুমকি কাঁপতে কাঁপতে ঘরের বাইরে বেরিয়ে ঠান্ডা জলে স্নান করে। তারপর সারা বাড়ি ঠান্ডা জল দিয়ে মুছে পরিষ্কার করে, জামা কাপড়ও কাচে এবং আরো বাকি সমস্ত কাজ করে। এত কিছুর মধ্যে এই প্রচন্ড ঠান্ডাতেও সে কিছুতেই গায়ে একটা সোয়েটার বা একটা চাদর নিতেও রাজি হয় না। এইভাবে দু একদিন চলার পরে পুরো ব্যাপারটাই পরাগের চোখে পড়ে। তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? এইভাবে তো তোমার নিউমোনিয়া হয়ে যাবে। প্রত্যেকদিন সকালবেলা উঠে স্নান করছো, সোয়েটার পরছো না। তুমি কি আমাদের বিয়ের বছরের প্রথম শীতকালটাই নিজের জীবনের শেষ শীতকাল বানাতে চাইছো? আরে এই শীতে তেমন কিছু নয়, তোমরা তো শহরে থাকো, শীত বুঝতেই পারো না। আমি এর থেকে আরো ভয়ানক ঠান্ডা আমাদের গ্রামে কাটিয়েছি। ওই ঠান্ডার কাছে এই ঠান্ডা তো কিচ্ছু না, তাই আমার সোয়েটার পরতে ইচ্ছে করছে না। তুমি তো এই কথাটা বলতে বলতেই কাঁপছো। কে বলবো তোমার ঠান্ডা লাগছে না? আর এখন কোনো কাজই করতে যেতে হবে না, চুপচাপ ঘরে বসো, আমি হিটারটা চালিয়ে দিচ্ছি। এখন আমার বসার সময় নেই, এখনো অনেক কাজ বাকি আছে। বাড়িটা ভালো করে মুছতে হবে তো। তুমি আরো কিছুক্ষণ বিশ্রাম করো, আমি একেবারে চা করে তোমাকে ডাকবো, কেমন? এই বলে রুমকি ঘরে চলে যায়। সে কাজ করতে করতে চোখের জল ফেলতে থাকে, কারণ শীত তখন অনেকটাই পড়ে গেছে, কিন্তু তবুও সে নিজের কাজ থামায় না। রুমকি গ্রামের বাড়িতে গিয়ে তার বন্ধু বান্ধব ভাই বোনেদের সঙ্গে বাড়ির পেছনের বাগানে বসে আগুন পোহাচ্ছে, তার মায়ের হাতের বানানো পিঠে খেজুরের রসে ডুবিয়ে খাচ্ছে। এসব ভাবতে ভাবতে রুমকির মনের উৎসাহ যেন আরো বেড়ে যায়। প্রচুর ঠান্ডাও তাকে কাবু করতে পারে না। এর মধ্যে পিয়ালির সঙ্গে দেখা করতে তার বান্ধবী অনুষ্কা আবার তাদের বাড়িতে আসে। তোকে বলেছিলাম ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুই একেবারে ওকে স্বর্গে পাঠানোর বন্দোবস্ত করেছিস। ওই তো বলে শীত নাকি ওর পছন্দের ঋতু, শীতকাল নাকি ওর সবচেয়ে ভালো লাগে। ঠান্ডার মধ্যে গ্রামের বাড়িতে না গেলে নাকি ওর শান্তি হবে না। নিজের সব ভালো লাগা জিনিস একসঙ্গে করতে গেলে এইটুকু তো করতেই হবে, তাই না? যদি তোর দাদা জানতে পারে তাহলে তোকেই নাই বাড়ি থেকে সারা জীবনের মতো বের করে দেয়। চুপ কর তো, কিচ্ছু হবে না। এই গেও ভূতটাকে আমি এমন শিক্ষা দেব, ও একবার গ্রামে গেলে আর কোনোদিনও আমাদের বাড়িতে ফিরে আসতে চাইবে না। তারপর ঠিক সময় বুঝে তোর সঙ্গে আমার দাদার বিয়েটা আমি দিয়ে দেব। তার জন্য কিন্তু একটু কলকাঠি পোড়াতে হবে, আগেই বলে দিলাম। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। রুমকি একেবারে পিয়ালির কথা মতো 7 দিন পর্যন্ত টানা ঠান্ডাকে অগ্রাহ্য করে সমস্ত কাজ করতে থাকে। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে শ্বশুর বাড়িতে তার প্রথম শীতকাল এত কষ্ট করে কাটবে, কিন্তু তবুও সে সমস্ত কষ্ট মুখ বুজে সহ্য করতে থাকে, শুধুমাত্র একবার তার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। 7 দিনের সমস্ত কাজ শেষ হয়ে গেলে রুমকি পিয়ালির কাছে আসে। তুমি যা বলেছো আমি সব করেছি, এবার আমাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে চলো। আমার মা পিঠে বানিয়েছে, সবাই শীতকালে রাস্তায় বেরিয়ে ব্যাডমিন্টন খেলছে, বাগানে বসে সবাই আগুন পোহাচ্ছে। মিঠু আর রাজু সকাল সকাল খেজুরের গুড় আনতে চলে গেছে। এসব তুমি কি বলছো? কি হলো, উত্তর দাও। পিয়ালি আরো কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই রুমকি মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। পিয়ালি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে সবাইকে ডাকে। সবাই মিলে রুমকিকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা দেখে ডাক্তার এবং নার্সেরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করে দেয়। আপনার স্ত্রীর এরকম সাংঘাতিক অবস্থা হলো কি করে? নিউমোনিয়ার এরকম ভয়ানক কেস আমি তো কখনোই দেখিনি। এখন আমাদের ওষুধের থেকে উপরওয়ালার আশীর্বাদ ওর জন্য অনেক বেশি দরকারি। উপরওয়ালাকে ডাকুন। কিরকম কপাল আমার ছেলেটার, মাত্র 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, কোথায় শান্তিতে ঘর সংসার করতে পারবে তা নয়, এসব গ্রামের অপুষ্টিতে ভোগা আর রুগ্ন মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। শহরের এইটুকু ঠান্ডাতে যার নিউমোনিয়া হয়ে যায় সে সারা জীবন আমাদের সঙ্গে কাটাবে কি করে? ডাক্তারবাবু এবং মিতা দেবীর কথা শুনে পিয়ালি হাউ হাউ করে কাঁদতে থাকে। সে সবাইকে সমস্ত সত্যি কথা বলে দেয়। সব কথা শুনে তার বাড়ির প্রত্যেকেই তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বারবার করে ক্ষমা চাইলেও কেউ তাকে ক্ষমা করতে রাজি হয় না। একটু আগে আমার বলা সমস্ত কথা আমি ফিরিয়ে নিচ্ছি পরাগ, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর বোনকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি। আমি উপরওয়ালাকে ডাকছি যেন বৌমা প্রাণে বেঁচে যায়। ও সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে আমরা সবাই ওকে নিয়ে ওর গ্রামের বাড়িতে যাব। এভাবেই তারা অধীর আগ্রহে ডাক্তারবাবুর অপেক্ষা করতে থাকে। বেশ কয়েক ঘন্টা পরে ডাক্তার এসে জানায় যে রুমকি এখন বিপদ মুক্ত, আর কয়েকদিন বিশ্রাম নিলেই সে ঠিক হয়ে যাবে। আরো বেশ কয়েকদিন দেখতে দেখতে কাটে। রুমকি একটু সুস্থ হয়ে উঠলেই তার শ্বশুর বাড়ির সকলে মিলে তাকে নিয়ে তার গ্রামের বাড়িতে ঘুরতে যায়। রুমকি সেখানে আনন্দ করে মজা করে শীতকালটা কাটিয়ে দেয়।